সুপ্রিয় দর্শক, আমি সাব্বির আহমেদ সন্ধি স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে। বর্তমান রাজনীতিতে তরুণদের ভাবনা, বাংলাদেশের ভবিষ্যৎ, নানা বিষয় নিয়ে আমরা আমাদের এই আয়োজনে কথা বলে থাকি। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে ছাত্র রাজনীতিতে যে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেই পরিবর্তনের বিষয়বস্তুই হবে আজকের আলোচনার বিষয়। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাধারণত ছাত্র রাজনীতিতে এর আগে অতটা সম্পৃক্ত ছিল না, যেটা জুলাই অভ্যুত্থান পরবর্তী এবং জুলাই অভ্যুত্থানকালীন সময় হয়েছে। সে বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন তারিন রচ্ছি, ছাত্রী বিষয়ক সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তারিন রচ্ছি, আপনাকে অনেক স্বাগতম, শুভেচ্ছা আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। আমি শুরুতেই যে বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে যাচ্ছি, প্রশ্নটা হচ্ছে ইরানে হামলা কেন, তারেক রহমান জবাব চাই। সো এইটা শোনার পরে সকলের মাথায় যে প্রশ্নটা এসছে, আপনার মাথায় কি সেম প্রশ্নটা এসছে? সবার মাথায় কি প্রশ্ন এসছে জানি না। আমি ফেসবুকে দেখলাম সবাই ধরেন এই স্লোগানটা যারা দিচ্ছে, বা অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন বিএনপির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, সাথে হচ্ছে প্যালেস্টাইনের ফ্ল্যাগ, খোমেনির ছবি, ট্রাম্পের ছবি, তো এগুলো নিয়ে হচ্ছে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, তারেক রহমানের কাছে জবাব চাচ্ছে। তো অনেকে বলছে যে আসলে এই রাজনৈতিক দলটা কতটা আহাম্মকের মতো আচরণ করছে, যে ইরান আমেরিকার যুদ্ধ নিয়ে এখানে হচ্ছে বিএনপির কাছে তারেক রহমানের কাছে জবাব চাচ্ছে। কিন্তু আমি ব্যাপারটাকে এরকম হাস্যরসের জায়গা থেকে দেখছি না। আমি দেখছি যে এইটাই মূলত হচ্ছে জামাতের রাজনীতি। ধরেন কীরকম, সে যখন রাস্তা দিয়ে একটা বিশাল মিছিল করে যাচ্ছে, আপনি দেখছেন বিশাল মিছিল হয়েছে, সো বিশাল মিছিলে যখন যাচ্ছে, ওইটার আশেপাশে যে বিল্ডিংগুলোতে যারা ছিল বা রাস্তা দিয়ে যারা ওই মিছিলের পাশ থেকে যারা মানে ক্রস করে গেছে, সেই মানুষগুলো কিন্তু আসলে মিছিলের পোস্টার, ব্যানার এগুলোর দিকে খেয়াল করেনি। তারা দেখছে যে বিশাল একটা শোডাউন যাচ্ছে, তারেক রহমানের কাছে জবাব চাই, ডাইরেক্ট অ্যাকশন, বিএনপির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। সো এটা কিন্তু মানুষের মানে ধরেন ওই বিল্ডিং, ওই রাস্তায় যে 6তলা বিল্ডিং এর উপরে বসে আছে, হ্যাঁ, মানে সে কিন্তু আসলে ওটা তার খোঁজার সময় নাই, সে জাস্ট শুনছে বিশাল গর্জনে মিছিল হচ্ছে যে অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন বিএনপির বিরুদ্ধে। এটা কি মানে এমন হতে পারে না যে হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেল, নাকি উদ্দেশ্য প্রণোদিত ছিল? আমি হিট অফ দ্য মোমেন্ট হিসেবে দেখতে চাচ্ছি না, আমার কাছে উদ্দেশ্য প্রণোদিতই মনে হচ্ছে, কারণ এটা হিট অফ দ্য মোমেন্টের মতো না। মানে মানুষ কি এতটা কম বুদ্ধির হয় কিনা বলেন? আমার তো ধারণা মানে তারা একটা বড় রাজনৈতিক দল, রাজনীতি করছেন, প্রধান বিরোধী দল, এতটাই কি কম বুদ্ধির? আমার তো মনে হয় না। সমসাময়িক রাজনীতি এবং হচ্ছে ছাত্র দলের যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি, বা বিশেষ করে ডাকসু, জকসু, জাকসু নির্বাচনগুলোতে যে ফলাফল দেখতে পেলাম, সে জায়গা থেকে ছাত্রদল আসলে ছাত্রদের কাছে কতটুকু অ্যাকসেপ্টেড হচ্ছে বা হয়েছে, বা কি মনে হয় ভবিষ্যতে যে দৃষ্টিভঙ্গি এই রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধিদের কাছে ছাত্রদের, সেটা কতটুকু মিট করতে পারবে, বা কি মনে হয় কোন জায়গায় গিয়ে ব্যর্থ হলো? আমি আসলে ব্যর্থ হিসেবে বলতে চাচ্ছি না। এখানে আমার কয়েকটা জিনিস আমি দেখছি। আপনার প্রশ্ন যে সামনের দিন আসলে কিভাবে মিট করতে পারবে, হ্যাঁ, তো এখানে জিনিসটাকে আমি যেভাবে দেখতে চাচ্ছি, আপনি দেখেন, আমি যদি ডাকসু ইলেকশন থেকে আপনাকে একটা এক্সাম্পল দিই। ডাকসু ইলেকশনে সম্ভবত ডাকসুর এজিএস সম্ভবত উনি বা কোনো একটা পদে আছেন নির্বাচিত, ওনার নাম মহিউদ্দিন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের 18-19 সেশনের। উনি অত্যন্ত ভালো রেজাল্ট করেছেন। উনি সম্ভবত ওনার ব্যাচের টপার, অনার্সে মাস্টার্সে, হ্যাঁ। তো ওনার যে বেডমেট ছিল কিংবা ওনার যারা রুমমেট ছিল, তারা জানতেন না যে উনি রাজনীতি করেন কিংবা শিবির করেন। 18-19 সেশনে ছাত্র দলেরই একজন আছে, ঢাবির আবিদুর রহমান মিশু, হ্যাঁ, সে হচ্ছে তার মাস্টার্স পরীক্ষা যখন হয়, মাস্টার্স পরীক্ষা সে বয়কট করে 23 সালে, যে এই ফ্যাসিবাদী সিস্টেমের আন্ডারে সে পরীক্ষা দেবে না। হ্যাঁ, তো ধরেন এই 5 আগস্ট না আসলে মিশু হয়তো সার্টিফিকেটটাও পেতো না। কিন্তু এই যে মিশুদের বা এই যে ছাত্র দলের ছেলেপেলেগুলোকে তো মানুষ চিনতো না, কিন্তু ওই ছেলেটা ছিল, এই যে ধরেন শিবির যারা করতো, বা আমি যে এই একটা এক্সাম্পলই দিলাম, যে একই সেশনের 2জন ছেলে, হ্যাঁ, তো তার তো একটা গ্রহণযোগ্যতা ছিল, তাকে তো মানুষ চিনতো, তাকে তো সবাই একটা ভালো ছেলে বলে জানতো। তারপর এরকমের জয়ী হলো কিভাবে, কেন মনে হয়? মানে তারা দীর্ঘদিন ওই সময়টা ক্যাম্পাসে ছিল, তাদেরকে মানুষজন চিনেছে। আর ছাত্র দলের মানুষ মানে এটা আছে। তারপর So that's where the word গুপ্ত came from. হ্যাঁ, মানে ডেফিনেটলি আপনার রুমমেট জানছেন না, হ্যাঁ, বা ধরেন তারপর সেখানে ওই যে গুপ্ত কেম ফ্রম, তো এটা ওখানে তাদের যে ভিপি আছে তাকে থেকেই তো আপনারা দেখতে পারেন, তার হচ্ছে নৌকা নৌকা স্লোগান দেওয়া ভিডিও আছে। বাট এটা তো তারা বলছে তাদের স্ট্র্যাটেজি। এখন এই স্ট্র্যাটেজিতে তো তা তো সফল হলো, আমরা কি কখনো মানে হচ্ছে এই জিনিসটা দেখতে পাবো যে ছাত্র দলের মধ্যেও এরকমের হচ্ছে গুপ্ত কেউ আছে? গুপ্ত শব্দটা কি খারাপ কিনা এই সেন্সে? গুপ্ত শব্দটা এটা খারাপ না, এটা একটা মানে সত্য একটা ঘটনাকে বলছি, যে তারা মানুষের ভিতর লুকিয়ে থাকতো,
তাদের পারপাসকে সার্ভ করতো। আজকে যদি দেখেন, আজকে যদি 5 আগস্ট না আসতো, আজকে যদি জুলাই না আসতো, এই মানুষগুলোকে কি আপনি চিনতেন? তারা কিন্তু তাদের স্ট্র্যাটেজি নিয়ে হয়তো টপার হয়ে তারা ফ্যাকাল্টি হয়ে যেত, কিন্তু এই যে মিশুর, ছাত্রদলের মিশুর কিন্তু সার্টিফিকেটটা আসতো না। সো এখন সেটার পরে আপনি এই স্ট্র্যাটেজিটাকে খারাপ হিসেবে দেখবেন কিনা, গুপ্তকে খারাপ হিসেবে নেবেন কিনা, এটা হচ্ছে রিয়েলিটি, এটাকে কিভাবে গ্রহণ করে সেটা দেখা যাবে আর কি। ছাত্র রাজনীতির তো বিশাল বড় একটা পরিবর্তন আসলো জুলাই অভ্যুত্থানের পরে। ছাত্র রাজনীতি বা ছাত্ররা যারা হচ্ছে সাধারণ ছাত্র থেকে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিল, তারপরে হচ্ছে সংসদে এখন চলে গিয়েছে, হুইচ ইজ ভেরি পজিটিভ ইন এ সেন্স। কিন্তু সেই জায়গা থেকে আসলে বর্তমান প্রজন্ম বা যারা হচ্ছে প্রতিনিধিত্ব করছে, তাদের রাজনৈতিক বক্তব্য বা ব্যবহার আসলে কতটুকু মানানসই বলে আপনার মনে হয়? বা আমি যদি একদম স্পেসিফিকভাবে বলি, রিসেন্ট টাইমে দেখলাম আমাদের একজন ছাত্র প্রতিনিধি, যিনি কিনা এখন সংসদ সদস্য, উনি একটা ভিডিওতে একটা বাচ্চার সাথে হচ্ছে একজন পার্টিকুলার একজন মেম্বারকে নিয়ে সংসদের হচ্ছে কথা বলেছে, তাকে অপনিন্দা জানিয়েছে। এখন তার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে সেটা কিন্তু প্রমাণিত না। সো প্রমাণিত ঘটনা ছাড়া কিন্তু আমরা আসলে কারো বিরুদ্ধে কথা বলতে পারি না, তাই তো? এইটা যদি দেখি, আবার যদি আমরা দেখি বিভিন্ন ফেসবুকে কমেন্টে, বর্তমান সময়টাই ফেসবুক কেন্দ্রিক হয়ে গিয়েছে, রাইট? সো সেই জায়গায় দেখা যাবে যে ভাষাগত চয়ন, তারপর হচ্ছে প্রতিপক্ষকে অ্যাটাক করা, এই জায়গায় ছাত্রদের আসলে কি রাজনীতি যারা করছে বা যারা হচ্ছে প্রতিনিধিত্ব করছে বিশাল একটা অংশের, সে জায়গায় কি তাদের একটু দায়িত্বশীল ব্যবহার করা উচিত না, বা ভাষাগত সংযত আসা উচিত না? যত বড়ই শত্রু হোক, সে যত বড়ই হচ্ছে অন্যায়কারী হোক, তার কি উচিত না যে হচ্ছে একদম সিস্টেমেটিক ওয়েতে পলিটিক্যালি কারেক্ট থেকে তাকে প্রতিবাদ জানানো? এটা পলিটিক্যালি কারেক্টনেসও এটার পরে আসে, এটা খুব মানে বেসিক শিষ্টাচার। হ্যাঁ, ধরেন আপনি মানে এটা মানে কিরকম একটা নর্মস, আপনি একটা শিশু, একটা বাচ্চাকে দিয়ে এরকম কথাটা যখন বলাচ্ছেন, ধরেন মানে আপনি কমেন্ট করছেন, আপনি হাবিজাবি বলছেন, সেটাকে আমি এক সাইডে রাখলাম, সেটার আলাপটা পরে যে আসলে এগুলো করা উচিত কিনা, যে মানে প্রার্থী সে নিজেই বলছে। কিন্তু মানে রাজনীতিটা এমন জায়গায় নেমে গেছে যে একজন মাইনর, তাকে এনে আমি এই ধরনের কথাবার্তাগুলো বলাচ্ছি, মানে দিস ইজ ভেরি কনসার্নিং আসলে। হ্যাঁ, তো এটার পরিবর্তন দরকার কিনা, অবশ্যই দরকার, দায়িত্বশীল হওয়া অবশ্যই দরকার। এবং যদি আসলে তারা এই জায়গাগুলো থেকে দায়িত্বশীল না হন, কিংবা এই আচরণগুলো যদি তারা কন্টিনিউ করেন, মানে এর ফলাফল তো আসলে ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মানে তাদের জন্য বলেন, কিংবা মানে ওভারঅল রাজনৈতিক সংস্কৃতির জন্য বলেন, কিংবা পরবর্তীতে দেশের জন্য বলেন, এই জিনিসগুলো আসলে খুবই দৃষ্টিকটু এবং মানে অশোভন জিনিস, যেগুলো আসলে হওয়া উচিত না। থ্যাংক ইউ। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, আসছি একটু পরে। দর্শক, দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, দ্য ভয়েস অফ জেএনজি পাওয়ার্ড বাই ফুডিতে স্বাগত আরও একবার। চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জুলাই অভ্যুত্থানকালীন সময়ে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ছাত্রদের রাজনীতিতে, ছাত্রদের উপর বিশ্বাস করে কিন্তু রাস্তায় নেমেছিল। তারা দীর্ঘদিন যাবতীয় হচ্ছে এই ভরসার জায়গাটা ছিল কেউ প্রতিবাদ করুক। সে প্রতিবাদের জায়গা থেকে ছাত্ররা হচ্ছে বিশাল বড় একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করলো, আন্দোলন করলো। সেই আন্দোলনের পরে হচ্ছে প্রাক্তন সরকারের হচ্ছে পতন ঘটলো। সেই সময়ে ছাত্রদের প্রতি সাধারণ জনগণের যে ভরসা ছিল, বা আমরা হচ্ছে একদম অভ্যুত্থান পরবর্তী যে দিনগুলো ছিল, যে কটা দিন ছিল যে সময় আপনার হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় ছিল, বাংলাদেশে তখন কোনো সরকার ছিল না, তখন কিন্তু আপনার হচ্ছে ছাত্ররা সবাই মিলে বা পাড়া মহল্লায় সবাই মিলে হচ্ছে ডাকাতদের প্রতিহত করেছে, রাস্তাঘাট ক্লিন করেছে, বাসকে সারিবদ্ধ করেছে। যে একটা চেঞ্জ দেখেছিলাম, সেই চেঞ্জটা আপনার কেন মনে হয় যে এই বিগত 1.5 বছরে অভ্যুত্থান পরবর্তী সময় থেকে শেষ করে ইলেকশনেরই আগ পর্যন্ত এখনও সেটা অনেক কিছুই চলমান আছে, এই জায়গাটা চেঞ্জ হয়ে গেল? মানুষজন কেন ছাত্রদের উপরে হচ্ছে এত বিরক্ত হয়ে গেল, বা এই জুলাই অভ্যুত্থানকে এখন অনেকেই প্রশ্নবিদ্ধ করছে, কেন মনে হয় আপনার এটা, বলেন তো? আচ্ছা, ছাত্রদের উপর বিরক্ত হওয়া এই ব্যাপারটাতে যদি আসি, আসলে হয়েছে আমরা 5 আগস্টের পরে দেখেছি যে অভ্যুত্থান পরবর্তী একটা জোশ বলেন কিংবা যাই বলেন, তো হচ্ছে ছাত্ররা বিভিন্ন সময় আন্দোলনে রাস্তা আটকাতো, এর ওই দাবি, এই দাবি, এই দাবি, এগুলো খুব বেসিক জায়গা যেগুলো নিয়ে মানুষ বিরক্ত হয়েছিল। আর দ্বিতীয়ত ছিল অভ্যুত্থানের সেই ছাত্রদের ভিতর থেকে যেই ফেজগুলো উঠে এসেছিল। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে এখন যারা সংসদে গেছেন কয়েকজন, হ্যাঁ, তো সেই সব মানুষদের আচরণও যদি দেখেন, যে একটু আগে কথা হচ্ছিল যে তারা আসলে রাজনীতি করতে করতে একজন মাইনরকে তারা ব্যবহার করে যা তা বলাচ্ছেন। হ্যাঁ,
তো এই জাতীয় আচরণগুলো তো আসলে মানুষ পছন্দ করে না। তো এরকম বেসিক কিছু জিনিসের কারণেই ছাত্রদের এবং প্রতি তাদের বিরুদ্ধে মানুষের- বেশ কিছু অভিযোগও উঠছে এখন হ্যাঁ, নানা তো জায়গায়। আর অভিযোগগুলো তো শুনতেই পাচ্ছেন, বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন দুর্নীতির অভিযোগ বলেন কিংবা বিভিন্ন প্রকার সন্ত্রাসের অভিযোগ বলেন, এগুলো তো আছে। এই জায়গাটা থেকে কি মনে হয় আপনার হচ্ছে ছাত্র রাজনীতি আসলে জনগণের কাছে আবারও জুলাই অভ্যুত্থানকালীন সময়ের মতো হচ্ছে অ্যাকসেপ্টেড হবে, নাকি সেই হচ্ছে ক্ষমতা, তারপর হচ্ছে দুর্নীতি, বিভিন্ন ধরনের প্রশ্নের মধ্যেই থেকে যাবে? না, এটা আপনি বলতে পারেন হচ্ছে ধরেন জুলাই অভ্যুত্থানের মতো অ্যাকসেপ্টেড হবে কিনা এটা একটা ব্যাপার, ওটার জন্য জুলাই আসতে হবে। জুলাই ইজ আ ভেরি ইউনিক অ্যান্ড রেয়ার থিং। হ্যাঁ, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট ছাত্র রাজনীতি তো আসলে জনগণের কাছে অ্যাকসেপ্টেড হওয়ার থেকে বরং এটা তো আসলে খুব ক্যাম্পাস ভিত্তিক, মানে ছাত্রদের পরিসরে। হ্যাঁ, সেখানে আমরা দেখতে পাচ্ছি আসলে ক্যাম্পাসে ছাত্ররা রাজনীতি অ্যাকসেপ্ট করছে। এটাও কি মানে হচ্ছে ছাত্রদের কাছে এখনো কি ওই জিনিসটা আছে যে আমি যদি হচ্ছে পলিটিক্যালি হচ্ছে সরকারি দলে যদি বলি, সরকার যে দল আছে সেই দলের যদি হচ্ছে রাজনীতি করি তাহলে আমি একটা ভালো লেভারেজ পাবো, যে জিনিসটা আমরা আগে দেখে এসেছি বাংলাদেশের হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রিতে। এটা কি রকমের? বা আপনার একটা জিনিস আপনি যদি খেয়াল করে দেখেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু হচ্ছে ভাষা আন্দোলন বলি আমরা, ৭১ বলি, এটাকে ডেমোলিশ করার মতো বা অনেক বিতর্কিত কিন্তু কথা শুনেছি, তাই না? মানে এই যে রাজনীতির প্যাটার্নটা, মানে রাজনীতির প্যাটার্ন, মানে আমার কাছে যে জিনিসটা জানতে ইচ্ছে হচ্ছে বা আপনার কি ভাবনা এটা নিয়ে, যে রাজনীতি করতে হলে শুধুমাত্র ৭১ বা হচ্ছে আপনার ২১শে ফেব্রুয়ারি কেন্দ্রিকই হতে হবে, নাকি হচ্ছে সামগ্রিক আপনার হচ্ছে পূর্ববর্তী যে সিচুয়েশনটা ছিল, আমরা যদি ভাষা আন্দোলন বলি, ৭১ বলি, তার প্রতি সম্মান রেখে সেটা থেকে উৎসাহ নিয়ে আমরা সামনের যে জিনিসগুলো আছে সেগুলোতে ফোকাস করব, এই একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে এমন কি হচ্ছে এই টেন্ডেন্সি কি চলে এসছে বর্তমান সময়ে যে আমরা আসলে ৭১কে তারপর হচ্ছে ভাষা আন্দোলনকে একেবারে ডেমোলিশ করে নাই করে দিয়ে হচ্ছে আমরা সবকিছু নতুন করে শুরু করবো, রাজনীতি করব? কোন জিনিসটা মনে হয়, কোন জিনিসটা চলছে আসলে? আচ্ছা, তো এখানে উত্তরটা হচ্ছে আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল যে সরকারি দলের ছাত্র সংগঠন যারা করেন তারা যেরকম সুযোগ সুবিধা নেন। হ্যাঁ, তো আসলে আমরা তো যে নতুন একটা সরকার গঠন হলো কিছুদিন গেল, আপনারা এরকম কিছু দেখেননি আমি নিশ্চিত। হ্যাঁ, যে সরকারি যে মানে সরকারি দলের যে ছাত্র সংগঠনটি আছে, আমরা যে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি সেই পরিবর্তনগুলো তো আসলেই থাকবে, কি মনে হয় আপনার? হ্যাঁ থাকবে, কারণ এই পরিবর্তনগুলো থাকবে যারা এটার স্টেক, তাদের নিজেদের প্রয়োজনে এই পরিবর্তনগুলো থাকতে হবে। কারণ আসলে ধরেন আপনি যদি বলেন যে ছাত্রলীগের অপরাজনীতি আসলে মানে এখন ছাত্রদল সেখানে সরকারি সংগঠন হিসেবে ছাত্রদল এই কাজটা করবে কিনা, আসলে তো ছাত্রদলের সংগ্রামী তো ছিল এই অপরাজনীতিগুলোর বিরুদ্ধে। হ্যাঁ, ছাত্রদল কি সব থেকে বড় ভুক্তভোগী না? আপনি জুলাইয়ের আগে বলেন কিংবা জুলাইতেই বলেন। হ্যাঁ, মানে নিশ্চয়ই আমরা মানে এই জিনিসগুলো আসলে আমরা নিজেদের প্রয়োজনেই নিজেদের স্বার্থে আসলে মানে কেউই আসলে এই জিনিসগুলো আপনার কি মনে হয় মানে হচ্ছে এই যে ছাত্রদল যে আন্দোলন সংগ্রাম, সরি আমি প্রশ্নের মধ্যে আবার একটা প্রশ্ন করছি, যে ত্যাগ তিথিকা করেছে তার মধ্যে কি আসলে হচ্ছে ওই হেলমেট বাহিনীর সাথে কি আপনার হচ্ছে গুপ্ত বাহিনীর যোগ ছিল কিনা? হেলমেট বাহিনীর সাথে গুপ্ত বাহিনী ছিল কিনা, হ্যাঁ, মানে ছাত্রলীগের সাথে? এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা তো ছিল, এটা তো আপনারা দেখতে পেয়েছেন। মানে এরকম মানে এখন তো আমি মনে করে পড়তে পারছি না, এরকম অনেক ফেসবুক পোস্ট আছে যে ধরেন মানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে উদাহরণ দিই, সেখানকার গেস্ট রুম নির্যাতনে ছাত্রলীগের লোকজন ছিল, মানে ছাত্রলীগ তারাও তো আসলে নানা সময়, আমি যদি বলি স্পেসিফিক্যালি, তারাও তো নানা সময় নির্যাতনের শিকার হয়েছে, তাই না? তারা নির্যাতনের শিকার হয়েছে, আবার তারা সেগুলোর সাথে যুক্তও ছিল, একই সাথে তারা মানে একই সাথে এই কাজগুলো করেছেন। এরপরে যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যে বাংলাদেশের রাজনীতিতে আমরা দুইটা প্যাটার্ন দেখেছি। এক দেখেছি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনকে হচ্ছে ডেমোলিশ করে দিয়ে রাজনীতি করা, আবার দেখেছি শুধুমাত্র এটা কেন্দ্রিকই রাজনীতি করা। মানে আপনার কাছে মনে হয় কোন মানে পলিটিক্যাল প্যাটার্নটা আসলে কি রকমের হওয়া উচিত? আসলে এটা প্যাটার্নটা এইটাকে মানে নাই করে দিয়ে কিংবা এটাকে কেন্দ্র করে রাজনীতি করা, এটা দুটোর আসলে কোনোটাই খুব একটা সাস্টেইনেবল কিছু না। জিনিস যেটা হচ্ছে আপনি ধরেন এই চেতনা না, আপনি জিনিসটা হচ্ছে ব্যাপারটা কিরকম, চেতনা তো নিশ্চয়ই থাকবে, মানে ৭১ মানেই তো আমাদের চেতনার জায়গা। চেতনার থেকে ব্যাপারগুলো হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, ৭১ একটা ফ্যাক্ট, আপনি এই ফ্যাক্টটাকে অস্বীকার করে আপনি তো বাংলাদেশকে স্বীকার করতে পারছেন না, এই ফ্যাক্টটাকে সরিয়ে রেখে আপনি তো বাংলাদেশকে চালাতে পারবেন না। সেরকম বড় যে ঘটনাগুলো আমাদের জীবনে ঘটেছে, ২৪ যে আমাদের জীবনে এসছে, আজকে থেকে ৫০-৬০ বছর পর কি আমরা ২৪কে কেউ যদি একটা সরাতে চায়, এরকম যদি কিছু ঘটে, মানে সেটা কি সম্ভব কিনা? যে এগুলো হচ্ছে আসলে এগুলো ফ্যাক্ট, এই জিনিসগুলো থাকবেই, এগুলোকে সরিয়ে রাজনীতি করা এই ভূমিতে সম্ভব। দুটোই আমাদের জন্য আসলে কি মানে আমি যদি বলি, আমি কম্পেয়ার করতে যাব না ৭১-এর সাথে, কিন্তু দুটো জিনিসই আসলে মানুষের প্রতিবাদের ধরন ছিল। সো আমি যদি নিজে বলতে চাই যে আমরা এটা থেকে আদর্শ নিব, অনুপ্রেরণা নিব, আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের হচ্ছে সম্মানের জায়গায় রেখে কাজ করব। তো এই বিষয়ে আমরা আরও কথা বলবো,
কিন্তু তার আগে আবার ছোট্ট একটা বিরতি নিয়ে নিতে হচ্ছে, ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যে। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আবারও বিরতির সময় হয়ে গেল। বিরতি নিচ্ছি, ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যে। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আমন্ত্রণ আরও একবার। সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। নারী হিসেবে রাজনীতি করা, রাজনীতিতে আসা কতটা জটিল, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা প্রত্যেকটা আন্দোলন সব কিছুতে আমরা দেখেছি নারীরা একদম আপনার হচ্ছে অগ্রভাগে থাকছে, তাই তো? তখন কিন্তু নারীদের হচ্ছে আপনার ট্যাগ দেওয়া হচ্ছে না, কোনো নারীদের হচ্ছে ড্রেসের উপর বেস করে চরিত্র বিশ্লেষণ করা হচ্ছে না। কিন্তু আমি যদি জেনজিদের ভাষায় বলি, সেক্ষেত্রে কিন্তু তাদের শাহবাগী বলে হচ্ছে কোনো প্রকার ডিসক্রিমিনেশন করা হচ্ছে না, রাইট? কিন্তু আন্দোলন শেষ হয়ে যায়, যখন ক্ষমতার অংশ আসে, তখন কেন নারীরা পিছিয়ে যায়, তখন কেন নারীদের ট্যাগ দেওয়া হয়? এই দুইটা বিষয় নিয়ে আপনার কি ভাবনা? আচ্ছা, কথা হচ্ছে ধরেন নারীদের রাজনীতিতে আসার, আমি খুব একটা ছোট বেসিক জায়গা থেকে বলি, মানে কয়েকটা অ্যাসপেক্টে। একটা হচ্ছে আপনি যদি এখনকার সোশ্যাল মিডিয়াতে দেখেন, রাজনীতি করুক কিংবা না করুক, এই যে যেই ধরনের কমেন্টগুলো করা হয়, রাজনীতি করে যে মেয়েরা, তারা যে কোনো একটা কিছু করছে, নর্মালি বসে কোথাও একটা ছবি দিল, সেই ছবির নিচে যেই ধরনের কমেন্টগুলো হয়, এই জিনিসগুলো মানে মেন্টালি এই জিনিসগুলোর সাথে ডিল করা, ইটস আ মানে টাফ ডিল। এই জিনিসগুলো করে টিকে থাকা টাফ। হ্যাঁ, তো এই হচ্ছে একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে আমাদের সমাজে সামগ্রিকভাবে নারীদের প্রতি যে একটা দৃষ্টিভঙ্গি। আমি একটা স্টোরি শেয়ার করি। আমি হচ্ছে মাঝে মোতালেব প্লাজায় একদিন ফোন ঠিক করতে গেলাম। তো তখন হচ্ছে দুজন লোক ফোন চালাচ্ছে, কথা বলছে। তো তারা হচ্ছে এরকম একটা আলাপ দিল যে আপনার নারী জেদ করলে হয়, পুরুষ জেদ করলে হয় রাজা, নারী জেদ করলে হয় বেশ্যা। তো মানে হাসিনার জেদের কারণে এতগুলো লাশ পড়লো। হ্যাঁ, হাসিনার জেদের কারণে, কারণ মানে এই যে মহিলা শাসক ছিল, এটাই সমস্যা ছিল। তো আমি তাকে বললাম যে ভাই, জেদ তো খালেদারও ছিল। হ্যাঁ, তো এখানে ব্যাপারটা হচ্ছে পুরুষের জেদ মহিলার জেদ না, আপনি মানুষ হিসাবে দেখেন না। তো জিনিসটা হচ্ছে হাসিনা হওয়া যথেষ্ট হয় নাই খারাপ হওয়ার জন্য, তাকে মেয়ে হতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের সামগ্রিক এক্স্যাক্টলি, আমরা নিজেরা দেখেছি। মানে নারী কেন্দ্রিক, নারীদের যে হচ্ছে ডেমলিশ করার যে মেন্টালিটি আছে। হাসিনার মতো একটা দানব, হ্যাঁ মানে সেটা হাসিনা, ও যে দানব, এটাই যথেষ্ট হয় নাই। তাকে সেখানেও একটা মানে বর্গের মধ্যে ফেলা হচ্ছে যে সে নারী, এবং নারীদের জেদ, ভুল জেদ, যেই জেদের কারণে আজকে এতগুলো লাশ পড়লো। তাহলে রাজনীতিতে নারী নেতৃত্ব জায়গা কোথায়? মানুষের মাইন্ডসেটটা হচ্ছে, হাসিনা যদি একজন পুরুষ হতেন তাহলে জিনিসটা এরকম হতো না হয়তো। হ্যাঁ, সো জিনিসটা হচ্ছে কি যে নারীদের মানে আপনি মানে আমি এটা দিয়ে বোঝাতে চাইলাম যে আমাদের সামগ্রিক সামাজিক অবস্থানটা নারীদের প্রতি এমন। হ্যাঁ, তো সেখান থেকে আপনি যখন রাজনীতিতে একজন মেয়েকে দেখবেন, রাজনীতিতে যে আসছে সে হচ্ছে ভোকাল হয়, সে হচ্ছে আর পাঁচজনের সাথে মিলে কথা বলে, সে অপিনিয়ন দেয়। সো সমাজ হচ্ছে আসলে নারীদের ওপিনিয়ন নেয়ার জন্য। হ্যাঁ, আমরা হচ্ছে নারী নেতৃত্ব যে দেখলাম, যে দলটা অভ্যুত্থান থেকে উঠে আসলো, গণঅভ্যুত্থান থেকে উঠে আসলো, সেই জায়গায় যে নারী নেতৃত্ব দেখলাম, তারা কিন্তু একে একে নাই হয়ে গেল, তাদের কিন্তু একেবারে সাইড করে দেওয়া হলো। হ্যাঁ, মানে এটাই রিয়েলিটি। সো মানে ধরেন মানে আমি সেই জায়গায় নারীদের রাজনীতিতে অ্যাক্টিভিটিস কতটুকু দেখতে পাচ্ছেন? ওই দলটা তাদের অভ্যন্তরীণ বিভিন্ন জিনিসপত্র থাকতে পারে। হ্যাঁ, যে যার নারীদের সাইড হয়ে যাওয়ার কারণে তাদের অভ্যন্তরীণ মিসোজিনি থাকতে পারে, কিংবা যে কোনো কিছুই থাকতে পারে। বাট আমি বলছি যে সামগ্রিকভাবে যে নারীদের রাজনীতিতে আসার ব্যাপারটা এখান থেকেই কষ্টকর। কারণ হচ্ছে আপনি কি চ্যালেঞ্জেস ফেস করছেন? আমি কি চ্যালেঞ্জেস ফেস করছি, আপনি ধরেন এই যে যেটা বললাম, এই যে হাসিনার যে কথাটা, ওই যে আমি যে মানে র্যান্ডমলি আমি দোকানে ফোন সারাতে গিয়ে শুনলাম, সেটাই কি আমার জন্য একটা চ্যালেঞ্জ না? যে আমি একজন মেয়ে রাজনীতিক হিসেবে আমি যখন আসছি, মানে মেয়ে রাজনীতিবিদদেরকে এইভাবে দেখা হচ্ছে, অবজেক্টিফাইং করা হচ্ছে। হ্যাঁ, মানে অবজেক্টিফাইংও ঠিক নয়, যে আইডিয়াটা, যে এই আইডিয়াটাই কি আমার জন্য একটা ব্যারিয়ার না? হ্যাঁ, বা ধরেন মানে খুব সাধারণভাবে আমার সাথে যারা পুরুষ সহকর্মী আছেন বা যারা রাজনীতি করেন, আমাদের মিছিল মিটিং হলে তারা হয়তো রাত 12টা 1টা 2টার সময় বাসায় ফিরতে পারেন, আমি তো পারছি না। এগুলো খুব বেসিক জায়গাতেই আসলে আমাদের এই সমস্যাগুলো আছে। বা ধরেন আমার পুরুষ সহকর্মী যে, সে যখন ফেসবুকে একটা ছবি পোস্ট করছে, সে কিন্তু মেন্টালি তার ব্যাড ফিল করছে না, কারণ সে কিন্তু 10টা গালি খাচ্ছে না, যেটা কোনো কারণ ছাড়া। বুঝতে পারলাম যে এই যে চ্যালেঞ্জগুলো ফেস করছেন আপনারা, এইটা থেকে ওভারকাম আসলে কিভাবে করা যায়? আপনারা তো একটা বিশাল একটা অংশের হচ্ছে প্রতিনিধিত্ব করছেন,
বা আপনারা যে হচ্ছে দলের আছেন সেই দলের তো এখন তো ক্ষমতায় আছে, রাইট? সো সেই জায়গা থেকে আমরা যদি বট বাহিনীর অ্যাটাক বলি কিংবা ফেসবুকে এই যে মেন্টালিটি বা সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের মানুষের নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেটা রাজনীতি হোক, সেটা চাকরি বাকরি হোক, আমরা অনেক কিছু দেখেছি। চাকরিজীবী নারীদের ব্যাপারে অনেক মন্তব্য শুনেছি দায়িত্বশীল ব্যক্তিবর্গের। আমরা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথা শুনেছি। তো সেই জায়গা থেকে এই প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হবে, বা আপনার কি মনে হয় যে বাংলাদেশ আদৌ নারীকে একজন মানুষ হিসেবে কল্পনা করা সম্ভব কিনা? সম্ভব, বাট এটার জন্য হচ্ছে সরকার কি করবে আসলে? সরকার কি করবে বলতে আমি যেটা বলতে পারি, যে আপনি দেখবেন যে অভ্যুত্থান পরবর্তী সময় মানে সরকার বলতে আমি এখন দল বিএনপিকে যদি বোঝাই, আপনি দেখবেন যে গত নারী দিবসে কিংবা কন্যা শিশু দিবসে তারেক রহমানের ফেসবুক পোস্ট দেখবেন, সে খুব চমৎকার কিছু কথা লিখেছেন মেয়েদেরকে নিয়ে। সো সেই মানুষটা যখন মানে সে হচ্ছে নারীকে যে মানুষ হিসেবে যে মানে ভাবতে হবে বা যে নারীদের যে স্টেকটা নিয়ে তার খুব চমৎকার কিছু কথাবার্তা ছিল। হ্যাঁ, মানে খুবই সিগনিফিক্যান্ট ছিল স্টেটাস দুটো। আমার ব্যক্তিগতভাবে মানে আমার রাজনৈতিক দলের নেতার বাইরে গিয়েও আমার ওই স্টেটাস দুটো ভালো লেগেছিল। হ্যাঁ, কিংবা আপনি ওই পাশে মানে আরেকটা রাজনৈতিক দলকে দেখবেন যে আপনি হচ্ছে জামাতের আমিরের ইনস্টাগ্রামের স্টেটাস বলেন, কিংবা তাদের এই যে নারীদের 5 ঘন্টা কাজ করানো, ঘরে রানী করে রাখা, এই সব জাতীয় জিনিসগুলো বলেন। তো সেইখান থেকে আমি যখন দেখি এখন যারা ক্ষমতায় আছে সেই দলের যে প্রধান, তিনি এই ধরনের স্টেটমেন্টগুলো দেন কিংবা এই জাতীয় মেন্টালিটি বিয়ার করেন, সো এটা আমার কাছে আশার কি মনে মনে হয় হয়। আপনার চেঞ্জ হবে এই সরকারের আমলে এই ধরনের চিন্তা ভাবনা? আমি হ্যাঁ বা নাই জানতে চাচ্ছি আপনার কাছে। হ্যাঁ, মানে আমি আশাবাদী। হ্যাঁ, আমি আশাবাদী। লাস্ট যে বিষয়টা হচ্ছে আপনার কাছে জানতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসলে হচ্ছে আমরা কিন্তু সবসময় দেখি আসলে রাজনীতি কেন্দ্রিক হয় না। তো সেই জায়গায় অভ্যুত্থানকালীন সময়, অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতি বা দেশের জন্য তারা যেমন সামনে এগিয়ে এসছে, এখন কি হচ্ছে সেই জায়গার ছাত্রছাত্রী আসলে রাজনীতি সচেতন হচ্ছে কিনা, দেশ সচেতন হচ্ছে কিনা, বা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের প্ল্যান কি তাদেরকে হচ্ছে আসলে হচ্ছে রাজনীতি কনসাস করে নেওয়ার জন্য? কারণ একটা মানুষের নিজের দেশকেন্দ্রিক সামগ্রিক সব চিন্তা ভাবনা থাকা উচিত আমার মনে হয়। রাজনীতি সচেতন হচ্ছে কেন বলছি, যে ফেসবুকে মানে আমি ব্যক্তিগতভাবে দেখেছি যারা আসলে কোনো পলিটিক্যাল পোস্ট শেয়ার দিতেন না, হ্যাঁ, জুলাইয়ের পর থেকে তারা এখন র্যান্ডমলি অ্যাভারেজে প্রতিদিন হয়তো 1-2টা পোস্ট শেয়ার দেন। হ্যাঁ, সো এই কালচারটাই যখন গড়ে উঠবে, যে আগে তো একটা ব্যাপার ছিল হচ্ছে যে ধর হাসিনার সময় কথাই কেউ বলতে পারতো না, কেউ এই জাতীয় জিনিসপত্র শেয়ারই দিত না। বাট এখন যখন একটা ফ্রি টাইম আসছে, মানে প্রথমত জুলাই আসলো যেটা দিয়ে তারা এই ধরনের পোস্টগুলো বা চিন্তাগুলো শেয়ার করা শুরু করলো, এবং তারপর যে সময়টা আসলো সেটা একটা মুক্ত সুন্দর সময় মানে আসছে বা আমরা সামনের দিন আশা করছি। হ্যাঁ, তো এই সময় যখন তারা এই কাজগুলো করছে, তারা প্রতিনিয়ত এই জাতীয় পোস্টগুলো শেয়ার দিচ্ছেন, মানে এগুলোই তো তাদের কনসিয়াসনেস গ্রো করে। এই যে কি বট বাহিনীর অ্যাটাকের সম্মুখীন হচ্ছে না? হাসিনার সময় আমরা তো এক ধরনের অ্যাটাক দেখেছি, এক ধরনের অত্যাচার দেখেছি, এখন কি হচ্ছে না বট বাহিনীর অ্যাটাক সে জায়গায়? না, বট বাহিনীর অ্যাটাক তো ভিন্ন জিনিস। আমি যেটা বলতে চাচ্ছি, হাসিনার সময় যেটা ছিল যে কেউ একটা পোস্ট করছে, ধরেন আপনাকে তুলে নিয়ে গেল পোস্টের জন্য, মানে মানে এরকম অসংখ্য জিনিস হয়েছে। হ্যাঁ, বা কারো একটা পোস্ট কেউ শেয়ার দিয়েছে, আমি আপনার একটা লেখা শেয়ার দিয়েছি, আপনি হয়তো অন্য দল করেন, আমাকে তুলে নিয়ে গেছে, জাস্ট আপনার লেখাটা শেয়ার। আশা করি সেই অবস্থার হচ্ছে মানে হচ্ছে পরিবর্তন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ তাইন রুৎসে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সময় স্বল্পতার কারণে আমরা আলোচনা আসলে আর বাড়াতে পারছি না। আই রিয়েলি এনজয়েড having conversation with you. Thank you so much for joining with us today. Thanks for having me. Thank you. দর্শক, দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডিতে আমাদের সাথে ছিলেন তারিন রুৎসি। কথা হয়েছে দেশের রাজনীতি নিয়ে, তরুণ প্রজন্মের রাজনীতিক চিন্তাভাবনা, দেশের ভবিষ্যৎ, সামগ্রিক বিষয় নিয়ে জেনজির আসলে কি ভাবছে সেই বিষয়ে কথা বলতেই আমাদের এই শো প্রতি শনিবার রাত 8টায় অন এয়ার হয় 21 টেলিভিশনের পর্দায়। আপনাদের মতামত জানাতে আমাদের ফেসবুকে, আমাদের ইউটিউবে অথবা আমাদের ইমেইল অ্যাড্রেসে কমেন্ট করতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগামী শনিবার রাত 8টায় আবারও দেখা হচ্ছে। ততক্ষণ অবধি ভালো থাকবেন।